Hello, hi guys, this is Rakif Hassan. Welcome back to my channel Cause English. Today I am here to explain the part 2 of the present indefinite tense courses. আপনারা জানেন গত ক্লাসে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলেছি। তো বেশ কিছু প্রশ্ন অ্যারাইজ হয়েছে আমার গত ক্লাসকে নিয়ে। আমাকে অনেকে কমেন্ট করেছে যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি যেভাবে বলেছি যে বর্তমান এবং অনির্দিষ্ট এই দুইটা ব্যাপার যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো অনেকে আমাকে বলেছে আচ্ছা আরো কিছু এখানে জটিলতা তৈরি হয়েছে, কিছু প্রশ্ন অ্যারাইজ হয়েছে। এই কারণে আমি পার্ট 2 তে আজকে বাকি কনফিউশন গুলো দূর করে দেব। সো লেটস সি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি আমার গত সেশনে একটা ব্যাপার নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে বর্তমান, দুই হচ্ছে অনির্দিষ্টতা। অনির্দিষ্টতা তাহলে আমি বলেছিলাম দুইটা টার্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আপনারা কভার করতে পারেন। এখানে কিন্তু বলা যায় যে ইংলিশ গ্রামার একটা জটিল ব্যাপার, আপনারা জানেন। তো এই জটিলতাকে দূর করার জন্য আমার এই প্রয়াস। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমি যে দুইটা টার্ম দিয়েছি, দুইটা টার্ম দিয়ে আপনি 95% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কভার করতে পারবেন। তাহলে 5% যেটা এটার জন্য আমি আজকে আদার্স কয়েকটা ব্যাপার বলবো, যে 5% এর জন্য আপনার ওই ব্যাপারগুলো জানা লাগবে। লেটস সি। তো আপনারা খেয়াল করে দেখেন আমি এখানে কয়েকটা টার্ম দিয়েছি। প্রথম দুইটা টার্ম এটা দিয়ে আপনি 90% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কভার করতে পারবেন। তাহলে আমি যদি বলি যে এখানকার জন্য আপনি 10% জটিলতা তৈরি হবে, সেই 10% দূর করবো আজকে আমি। সেটা হচ্ছে কি, আপনি একটু এদিকে খেয়াল করুন। আপনি খেয়াল রাখবেন বর্তমান এবং অনির্দিষ্টতা, এই ব্যাপারটা আপনি খেয়াল রেখে আদার্স এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাস্টার হতে চান, মানে দক্ষ হতে চান। আপনি নর্মাল কাজ তো চালিয়ে যেতে পারবেন এগুলো না জেনেও, দক্ষতার তো শেষ নেই। আর আপনি যদি মাস্টার, মানে ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার ইংলিশ ইউ হ্যাভ টু নো পারফেক্টলি দ্য অল ক্লাসিফিকেশন অফ টেন্সেস। তাহলে বর্তমান আর অনির্দিষ্টতা, এখানে আমি কয়েকটা ফ্যাক্ট দিয়েছি, আপনারা খেয়াল করুন। যে বর্তমানের অভ্যেস চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য। এখন এই ব্যাপারগুলোকে আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি দেখেন এই দুইটা দিয়ে আপনি টেন্স নির্ণয় করতে পেরেছেন তাহলে ইটস ওকে। যখন দেখবেন যে এই দুইটা দিয়েও এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটকে নির্ণয় করা যাচ্ছে না, তখন আপনি এই চারটা জিনিসকে একটু চেক দিবেন। যেমন আমি একটা বাক্য যদি এখন লিখি, আমি প্রতিদিন 8টায় ঘুম থেকে, তাহলে এই বাক্যটা যদি আপনি একটু খেয়াল করেন যে আমি প্রতিদিন 8টায় ঘুম থেকে উঠি, তাহলে এখন কিন্তু এই দুইটার মধ্যে যদি আমি বলি যে এটা একটা বর্তমানের কাজ, এটা ঠিক আছে, কিন্তু অনির্দিষ্টতা এখানে কিন্তু নেই, যেহেতু আমি বলে দিয়েছি 8টায়। তাহলে এখানে যেহেতু এই দুইটা টার্ম দিয়ে এটাকে ডিফাইন করা যাচ্ছে না, তাহলে আপনি এখানে এই চারটার মধ্যে মিলিয়ে দেখেন হয় কিনা। যেমন এই চারটার মধ্যে বর্তমানের অভ্যেস, এটা কিন্তু অভ্যেসে পড়ে যায়। সুতরাং আমরা কিন্তু আরেকটা টার্মের সাহায্য নিলেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট চিনতে পারি। তাহলে আমরা বলে দিতে পারি যে এখানে বর্তমান কথাটাও আছে, এটা আছে, এবং অনির্দিষ্টতা এখানে নেই। অনির্দিষ্টতা না থাকুক, এখানে আছে আবার বর্তমানের অভ্যেস। কারণ আমি যে 8টায় ঘুম থেকে উঠি এটা আমার বর্তমানের অভ্যেস। সুতরাং আপনারা কিন্তু এই দুইটা টার্মের পাশাপাশি এই চারটা টার্ম আপনারা মনে রাখবেন। আপনাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। গাছ অক্সিজেন দেয়, এটাকে আপনি চিরন্তন সত্য বলতে পারবেন, আবার বৈজ্ঞানিক সত্য বলতে পারবেন। কারণ আমরা জানি জগদীশ চন্দ্র বসু কিন্তু আবিষ্কার করেছিল যে গাছেরও প্রাণ আছে। তাহলে এর আগে তো এটা আবিষ্কার হয়নি, সুতরাং আমরা এটাকে বৈজ্ঞানিক সত্য বলতে পারি। তাহলে বৈজ্ঞানিক সত্য যদি হয় তাহলে কিন্তু এখানে দেখেন আপনি গাছ অক্সিজেন দেয়, এখানে কিন্তু বর্তমানে যে দেয় এটা সত্য, এটা মিলছে। অনির্দিষ্টতা, গাছ অক্সিজেন দেয়, কখন দেয় বলিনি। সুতরাং দুইটা টার্ম দিয়ে এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নির্ণয় করা যায়। এখন আপনি বলতে পারেন যে এই দুইটা ছাড়া কি আর অন্যদিকে এটাকে ফেলা যায় না? হ্যাঁ, এই চারটার মধ্যে আপনি দেখেন কোনটায় পড়ে, বৈজ্ঞানিক সত্য, এটাকে বৈজ্ঞানিক সত্য বলা যায়। সুতরাং আমার এই টার্মের সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বলতে পারি ট্রিজ গিভ আস অক্সিজেন। তাহলে কিন্তু ট্রিজ গিভ আস অক্সিজেন, তাহলে কিন্তু এখানে আপনি যে বৈজ্ঞানিক সত্যতে পড়ছে, কারণ বিজ্ঞান এটা আবিষ্কার করেছে যে গাছ অক্সিজেন দেয়। সুতরাং এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এখন বলতে পারি। সুতরাং এখন আপনি দেখেন যে এই দুইটা টার্মের পাশাপাশি এই চারটা টার্ম আপনি মনে রাখলে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আপনার আর কখনো ঝামেলা হবে না, আমি বলতে পারি। আর কোনো কনফিউশন অ্যারাইজ হবে না, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। এখন আমি আবারও কথাটা বলছি যে এখানে ব্যাপারটা গাছ অক্সিজেন দেয়, এটা তো বর্তমান, এবং এখানে কখন দেয় বলিনি, তাহলে অনির্দিষ্টতা, এটা দিয়েও নির্ণয় করা যায়। আবার এই দুইটা বাদ দিয়ে আপনি যদি বলি বৈজ্ঞানিক সত্য, এটা দিয়ে এটা নির্ণয় করা যায়। তদ্রূপ সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো বর্তমান,
এবং অনির্দিষ্টতা আছে। সুতরাং এভাবে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা যায়। আবার যদি বলি যে এটা একটা চিরন্তন সত্য, তাহলেও কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে। সো এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা বাক্য দিয়ে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে কি, আপনি এই বাক্যটা পড়েন, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু চিরন্তন সত্য। সূর্য কিন্তু কালকে আবার পশ্চিম দিকে উঠবে না। 100 বছর আগেও পূর্ব দিকে উঠছে, এখনো পূর্ব দিকে উঠছে, তাহলে এটা একটা চিরন্তন সত্য। তাহলে এটা দিয়েও কিন্তু এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা যায়। এবং আমি যে দুইটা টার্ম দিয়েছি, বর্তমান আর অনির্দিষ্ট, এই দুইটা টার্ম দিয়েও কিন্তু এটাকে বের করা যায়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা বর্তমান, এবং কখন ওঠে বলি নাই, এটা অনির্দিষ্ট। সুতরাং ওইটা দিয়েও বের করা যায়, এটা দিয়েও বের করা যায়। এতগুলো টার্ম দিয়ে কেন আমরা শিখছি? কারণ হচ্ছে কি, যাতে আমার কোনো জায়গায় কোনো কনফিউশন তৈরি না হয়। কারণ আপনি শুধু এই চিরন্তন সত্য দিয়ে সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিফাইন করতে পারবেন না। এই জন্য আমি আরো কয়েকটা টার্ম আপনাদেরকে দিয়েছি। এটা শুধু আমি দিইনি, আসলে পৃথিবীতে যারা ইংলিশ গ্রামারের যারা ব্যাকরণবিদ তারা এগুলো দিয়েছে। তাহলে এবার এটাতে আসেন, বাংলাদেশ গেইনস ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এটা কিন্তু ঐতিহাসিক সত্য, কারণ ইতিহাস দ্বারা এটা স্বীকৃত। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটা ইতিহাস দ্বারা স্বীকৃত। সুতরাং ঐতিহাসিক সত্য, এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে এখন আমরা যদি বলি যে এটা যদি আমি আমার দুইটা টার্ম দিয়ে চিনতে যাই, তাহলে ওই দুইটা টার্মে কি হবে, যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এটা তো সত্য, এবং এইটার ফল আমরা এখনো ভোগ করছি, এ কারণে এটাকে বলে বর্তমান। তাহলে বর্তমান কথাটা এই জায়গায় আছে, অর্জন করেছে, এখন এটার ফল পাচ্ছে, এটা এই জন্য বর্তমান। আরেকটা হচ্ছে কি, বর্তমান কথাটা আছে কিন্তু 1971 সাল, 1971 সালের ঠিক কখন আমরা স্বাধীনতা অর্জন করেছি সেটা বলে নাই। সুতরাং এখানে অনির্দিষ্টতাও রয়েছে। কারণ আমরা জানি যে টেন্স টোটাল 12 প্রকার। এখানে আপনার প্রতিনিয়ত টেন্স চেঞ্জ হচ্ছে। যেমন আমি এখন কথা বলতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আমি একটু আগে যেটা করছি সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আবার আমি সবসময় যেটা করি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। সুতরাং বর্তমানের সময়গুলো কিন্তু আপনি দেখেন প্রত্যেক ঘন্টায়, যে আমি যদি বলি যে প্রতি 3 ঘন্টা পর পর যদি আমি ভাগ করি, টেন্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এই 12টা ক্যাটাগরি জানতে হলে আপনার মাথায় অবশ্যই টার্ম মনে রাখতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে আবার দুইটা টার্ম, বর্তমান, চলমান। আমি ভাত খাচ্ছি, এই কথাটা হচ্ছে বর্তমান, এবং এই কথাটার মধ্যে চলমান ব্যাপারটা আছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সুতরাং ওই জায়গায় দুইটা টার্ম মনে রাখবো। আর প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু শুধু দুইটি টার্ম দিয়ে হবে না, এই জন্য আমি আরো অনেকগুলো টার্ম এখানে এনেছি। তারপর আসেন যে ওয়াটার কন্টেন্টস হাইড্রোজেন এন্ড অক্সিজেন, এটা একটা বৈজ্ঞানিক সত্য। যেমন পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটি আছে, এটা কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে। এর আগে কিন্তু আমরা এটা জানতাম না, আদিমকালে কিন্তু মানুষ জানতো না যে পানিতে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সুতরাং বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, এই জন্য এটা বৈজ্ঞানিক সত্য, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটাকে কিন্তু আপনি আবার ওই যে আমি যে দুইটা টার্ম বলেছি, বর্তমান আর অনির্দিষ্ট, এখন যদি বলি যে পানি তৈরি হয়েছে কি কি দ্বারা, এখন কিন্তু এখানে পানি যে এটা ধারণ করে, এই কথাটা তো বর্তমান। পানিতে অক্সিজেন আছে, হাইড্রোজেনও আছে, এই কথাটা তো বর্তমান। এবং এটা যে কখন ঠিক কন্টেইন করে সেটা তো বলি নাই। সুতরাং অনির্দিষ্টতা কিন্তু আছে, এই জন্য একটু কেয়ারফুলি আপনাকে খেয়াল করতে হবে। তারপর আসুন, আই গো টু স্কুল এভরিডে, এইটা কিন্তু আমি প্রত্যেকদিন স্কুলে যাই, এটা আমার অভ্যেসে পড়ছে, এই জন্য আপনি প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। আবার আমি যে দুই টার্ম দিয়েছি সেটা দিয়ে এটাকে নির্ণয় করা যায়। তারপর আসুন, আই ওয়েক আপ এট 8 AM ইন দ্য মর্নিং, এটা যে আমি প্রত্যেকদিন 8টায় ঘুম থেকে উঠি। তাহলে এখানে কিন্তু আবার অভ্যেস, এটা অভ্যেস বোঝাচ্ছে। সুতরাং আমরা এখানে এটা অভ্যেস আছে এবং এটাকে বর্তমান বোঝাচ্ছে, বর্তমানের অভ্যেস। কিন্তু এখানে আবার অনির্দিষ্টতা কথাটা নেই, কারণ 8টা এক্স্যাক্টলি আমি বলে দিয়েছি 8টায় উঠি, তাহলে এখানে তো নির্দিষ্টতা চলে আসছে। তাহলে এটা এখানে আবার একটা জটিলতা তৈরি হবে। তাহলে এটাকে কিভাবে মনে রাখবো? কারণ এখানে মনে রাখবো এটা হচ্ছে গিয়ে অভ্যেস। সুতরাং আপনাকে ইংরেজিতে ভালো হতে হলে অবশ্যই টেন্স ভালো জানতে হবে। আমাকে একজন কমেন্টস করেছে গতকাল, জানি না উনি কি ভেবে কমেন্টস করেছে। উনি বলেছে যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ নোয়িং দিস থিংস, মানে কি এগুলো জেনে উপকারটা কি হবে। আসলে এই ধরনের প্রশ্ন উনি কি ভেবে করেছে আমি জানি না। টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ। তো ইংরেজি ভাষার প্রাণ, সুতরাং একটা ভাষার যদি প্রাণই না থাকে ওই ভাষার কোনো মূল্য নেই। আপনাকে টেন্স জানতে হবে, টেন্স শিখতে হবে। সেটা আপনি গ্রামার পড়েই শিখুন, বা কারো সাথে আপনি আলোচনা করে শিখুন, বা আপনি প্র্যাকটিক্যালি শিখুন, কিন্তু শিখতে হবে। এখন ইংরেজিতে নর্মাল যারা কথা বলে আর যে ইংরেজিতে আপনি মাস্টার করবেন, এটা তো এক জিনিস না।
কেউ হয়তো এখানে এসে বলতে পারে যে এই এগুলো লাগে নাকি, বাইরের দেশের মানুষ কি গ্রামার শিখছে? আমেরিকান যারা ইউরোপে থাকে ওরা কি ইংলিশ গ্রামার শিখে? আরে ভাই, ওদের তো এটা নেটিভ ভাষা। আর নেটিভ ভাষায় তো ওরা এই গ্রামার শিখবে কেন? আমরা কি বাংলা গ্রামার শিখেছি? এখন আমাদের এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনাকে গ্রামার আগে শিখতে হবে। এখন গ্রামার যে একদম বাধ্যতামূলক তা না। অনেকে তো আপনার প্র্যাকটিক্যালি ইংরেজি শিখছে। কিন্তু প্র্যাকটিক্যালি ইংরেজি শিখার পরেও আপনি যখন ইংরেজিতে বলবেন যে আপনার পরিপূর্ণ দক্ষতা আসতে হবে, ইউ ওয়ান্ট টু মাস্টার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন আপনাকে অবশ্যই গ্রামার জানতে হবে। জানার তো শেষ নাই, ভালোরও শেষ নাই। কেউ জানে আর কেউ এটাতে মাস্টার, এক জিনিস না। সুতরাং আজকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে, এবং আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এভাবে আমাকে আপনারা পাশে থেকে যখন আমাকে আপনারা অনুপ্রেরণা দিবেন, তাহলে ভবিষ্যতে আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করব। সো থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস।